সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের নবম অধ্যায়ের যে ক্লাসগুলো আমি শুরু করেছি, টপিকগুলো শুরু করেছি। তো আশা করি আর আজ ক্লাসটা নিব, আর একটা ক্লাস নিয়ে চেষ্টা করব এই অধ্যায়টাকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, তোমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার পরে তোমাদের কিন্তু রিভিশন ক্লাস হবে, রিভিশন পরীক্ষা হবে। মানে পুরো পুরো বই থেকে তোমাদের প্রশ্ন আমরা করব, সেখান থেকে তোমাদের প্রশ্ন মানে আনসার করতে হবে। নির্দিষ্ট কোনো অধ্যায় থাকবে না ফোর্থ সেমিস্টার পরীক্ষা হওয়ার ফাইনাল পরীক্ষা হওয়ার পরে। তো আশা করি তোমরা পড়াগুলো জমিয়ে রেখো না, পড়াগুলো শেষ করে ফেলো। যত জমিয়ে রাখবে তোমাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে সেটা। ঠিক আছে? তো আজ আমি তোমাদের পড়াবো সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা হয়। সঞ্চয় ও বিনিয়োগের সমতা সাপেক্ষে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে? এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি সঞ্চয় আর বিনিয়োগের সমতা সাপেক্ষে যেহেতু পড়াচ্ছি, তো সঞ্চয় কাকে বলে তোমরা সেটা পড়ে ফেলেছো, বিনিয়োগ কাকে বলে সেটাও আমি তোমাদের পড়িয়েছি। তো সঞ্চয় সেভিংস, হ্যাঁ, এস দ্বারা প্রকাশ করা হয়। সঞ্চয় সূত্র নিশ্চয় তোমাদের মনে আছে। এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। হ্যাঁ, যেহেতু আমরা সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করব, তো বিনিয়োগের সূত্র ওয়াই মাইনাস সি। তার মানে সমতার মাধ্যমে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করতে হবে। ঠিক আছে? তো সঞ্চয়ের কিন্তু আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এস ইকাল টু মাইনাস এ প্লাস বিওয়াই। সঞ্চয়ের কিন্তু দুইটা সূত্র, এটা 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। 1 নম্বরটা হচ্ছে এস ইকাল টু ওয়াই মাইনাস সি, আরেকটা হচ্ছে এস ইকাল টু মাইনাস এ প্লাস বিওয়াই। হ্যাঁ, তোমাদের যেহেতু আমার কোশ্চেনটা হচ্ছে সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ, সেহেতু আমাকে এই ফর্মুলাটাকেই নিতে হবে। ঠিক আছে? এই ফর্মুলার ব্যাখ্যা দিয়ে আমাকে চিত্র অঙ্কন করতে হবে। যেহেতু সমতা চেয়েছে, সমতা কিন্তু আছে, সঞ্চয় এবং বিনিয়োগের সমতা আছে বলে এর সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা যায়। কিন্তু সঞ্চয়ের কিন্তু যখন তোমাদের অঙ্ক আসবে, তখন কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তখন আমরা কি লিখি? মাইনাসের একটা মান দেই, -50 প্লাস 0.5 ওয়াই। ঠিক আছে? আমরা তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা কি লিখেছিলাম? সি ইকাল টু এ প্লাস বিওয়াই। দেখো, এর আগে কিন্তু প্লাস, আর সঞ্চয় এর আগে কিন্তু মাইনাস। এই জিনিসটাকে তোমাদের জানতে হবে। সঞ্চয় এর আগে মাইনাস হচ্ছে এটা স্বয়ংভূত ভোগ। ঠিক আছে? তো সঞ্চয়ের ক্ষেত্রে আমরা ভোগের পরিমাণ কমিয়ে দিয়ে মাইনাস করেও আমরা আয় করতে পারি বা সঞ্চয় সেভিংস করতে পারি। ঠিক আছে? এই কারণে সঞ্চয়ের ক্ষেত্রে এর আগে মাইনাস চিহ্নটা ব্যবহৃত হয়ে থাকে। তো আমি তোমাদের যেহেতু সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে পড়াবো, ঠিক আছে, সেজন্য আমি এই ফর্মুলাটাকে ব্যবহার করবো। এস ইকাল টু ওয়াই মাইনাস সি, আই ইকাল টু ওয়াই মাইনাস সি। দেখো, ভোগ ব্যয় এবং আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলেই সঞ্চয় পাওয়া যায়। ঠিক আছে? ভারসাম্য জাতীয় আয় সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে অর্জন করা সম্ভব। ভারসাম্য জাতীয় আয় সঞ্চয় ও বিনিয়োগের সমতা সাপেক্ষে অর্জন করা সম্ভব। যেমন ধরো সঞ্চয়, সঞ্চয় আমরা কিভাবে করি? হ্যাঁ, আমরা বর্তমান ভোগটাকে কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি। ঠিক আছে? আবার দেখো, বিনিয়োগটা কি? আমরা আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে আমরা বিনিয়োগ পাচ্ছি। আবার সঞ্চয়ের ক্ষেত্রেও আয় থেকে আমরা ভোগ ব্যয় বাদ দিলেই সঞ্চয়টাকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এ কারণে এদের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা সম্ভব। ঠিক আছে? তো এবার দেখো, তোমাদের এখান থেকে আরেকটা জিনিস বুঝতে হবে যে প্রকৃত
হ্যাঁ, প্রকৃত সঞ্চয় ও প্রকৃত বিনিয়োগের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় নির্ধারণ করা যায়, কারণ প্রকৃত সঞ্চয় আর প্রকৃত বিনিয়োগ সবসময় সমান হয়, কিন্তু পরিকল্পিত বিনিয়োগ আর পরিকল্পিত সঞ্চয় সবসময় সমান নাও হতে পারে। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে কখন, যেহেতু সবসময় সঞ্চয় ও বিনিয়োগ সমান হয়, সমতা অর্জন করে, কিন্তু কখন সঞ্চয় বিনিয়োগ সমান হবে না? তখনই হবে না যখন যখন সমাজে পরিকল্পিত সঞ্চয় থাকবে আর পরিকল্পিত বিনিয়োগ থাকবে, ঠিক আছে? তখন তখন সঞ্চয় বিনিয়োগ সমান হয় না, কিন্তু প্রকৃত সঞ্চয় আর প্রকৃত বিনিয়োগ সবসময় সমান হয়। দেখো, পরিকল্পিত সঞ্চয় আর পরিকল্পিত বিনিয়োগ এ কারণেই সমান হয় না, সমাজে এক শ্রেণীর লোক আছে যাদের সঞ্চয় রাখার প্রবণতা একরকম আর বিনিয়োগ করার প্রবণতাও আরেক রকম, ঠিক আছে? তো পরিকল্পিত সঞ্চয় নির্ভর করে আয়ের উপরে, আর পরিকল্পিত বিনিয়োগ নির্ভর করে সুদের হারের উপর, ঠিক আছে? তো তোমাদের যদি 2 মার্কের অনুধাবনমূলক কোশ্চেন যদি আসে যে কখন সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয় না, তোমরা আনসার করবা যখন সমাজে পরিকল্পিত সঞ্চয় থাকে আর পরিকল্পিত বিনিয়োগ থাকে, কারণ পরিকল্পিত সঞ্চয় নির্ভর করে আয়ের উপর আর পরিকল্পিত বিনিয়োগ নির্ভর করে সুদের হারের উপর, ঠিক আছে? তো এভাবে গুছিয়ে তোমরা লিখবে। প্রথমে লেখার পরে তোমরা একটা ছকে চলে যাবা, এটা একটা ছক দিবা, ঠিক আছে? সঞ্চয় বিনিয়োগ একটা ছক তোমরা তৈরি করে নিবা তোমাদের মতো করে, আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি, এটাও দিতে পারো, সমস্যা নাই। আয়, সঞ্চয়, বিনিয়োগ, হ্যাঁ, এর সাথে আয়ের সাথে বিনিয়োগের সাথে সঞ্চয়ের সমতা না অসমতা সেটাকে ভাগ করে আমরা দেখিয়ে দিব, ঠিক আছে? দেখো, আয় যখন 200, হ্যাঁ, তখন তোমরা সঞ্চয় রেখেছো 50 আর বিনিয়োগ কি 100। তোমরা 200 টাকা আয় থেকে 100 টাকা বিনিয়োগ করেছো, তারপরে তোমার সঞ্চয় হয়েছে 50। এখানে বিনিয়োগ বেশি, সঞ্চয় কম। আরেকটা কথা বলে দিচ্ছি, সঞ্চয় বিনিয়োগ সমান হলো বিনিয়োগ কিন্তু আমরা সমান রাখবো, বিনিয়োগের পরিমাণ কিন্তু স্থির থাকবে, ঠিক আছে? বিনিয়োগের পরিমাণ স্থির থাকবে, বাট সঞ্চয়ের পরিমাণ তোমরা কম বেশি করে ছকে দেখাতে পারবে, ঠিক আছে? তারপর দেখো, আয় যখন 300, সঞ্চয় যখন 100, বিনিয়োগ 100। এখানে এই যখন আমার আয় 300 টাকা ছিল তখন সঞ্চয়ের বিনিয়োগ সমান, এর সমতা সাপেক্ষে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করব, ঠিক আছে? বুঝতে পারছো? আয় যখন 300 তখন সঞ্চয় এবং বিনিয়োগ সমান, এই আয় 300 টাকার আয়ে সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে আমরা আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করব, ঠিক আছে? এবার দেখো, আয় যখন 400, সঞ্চয় 150, বিনিয়োগ কিন্তু সমান স্থির। আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি বিনিয়োগের মান কিন্তু তোমরা স্থির রাখবে, ঠিক আছে? যে মানটাই নিবে বিনিয়োগের মান যখন তোমরা ছক আকারে দেখাবে তখন বিনিয়োগের 3টি মানই তোমরা সমান আকারে নিয়ে নিবে, ঠিক আছে? তো এখানে কি তোমার সঞ্চয় বেশি, বিনিয়োগ কম, ঠিক আছে? তার মানে আমার 300 টাকা যখন আয় ছিল তখনই আমার সঞ্চয় ও বিনিয়োগ সমান। এই 300 টাকা আয়ে সঞ্চয় ও বিনিয়োগের সমতা সাপেক্ষে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করব। তো এবার আমি চিত্রে চলে যাচ্ছি, চিত্র দেখো। ঠিক আছে, দেখো, আমি চিত্র অঙ্কন করার আগে তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, যে আমার এখানে s = y - c, i = y - c, s = আরেকটা সূত্র আছে a - a প্লাস by। যখন তোমরা সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করবে তখন ব্যাখ্যাটাকে এভাবে গুছিয়ে বলবে, ঠিক আছে? আমি যেভাবে তোমাদেরকে বলে দিয়েছি, কিন্তু যখন চিত্র অঙ্কন করবে তখন তোমাকে এই ফর্মুলাটাকে, এই সূত্রটাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? যখন তুমি চিত্রে যাবে তখন -a প্লাস by এই ফর্মুলাটাকে খেয়াল রাখবে। দেখো, আমরা যখন অঙ্ক করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, উপরটা প্লাস নিচেরটা কি মাইনাস, মনে আছে? উপরে অংশটুকু প্লাস থাকে, নিচের অংশটুকু
মাইনাস থাকে। যখনই তোমার কোনো চিত্র আঁকার সময় মাইনাস চলে আসবে তখন তো আমরা কি করি, প্রথমে আমরা লম্ব অক্ষ নেই, ভূমি অক্ষ নেই। এটা কি, যখন মাইনাস সূত্র থাকে না, তখন যখন আমার মাইনাস সূত্র আসবে তখন আমাকে ঘরটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। তার মানে কি, এইটুকু আমার প্লাস আর এইটুকু আমার মাইনাস, আর এইটুকু হচ্ছে আমার প্লাসের অংশ, আর নিচেরটুকু হচ্ছে আমার মাইনাসের অংশ। তোমরা কিন্তু এই অঙ্কগুলো করে রেখে আসছো এসএসসিতে, ঠিক আছে? এটা কিন্তু ছিল, উপরটুকু প্লাস আর নিচে হচ্ছে মাইনাস মাইনাস। হ্যাঁ, নিচের অংশটুকু মাইনাস আর উপর অংশটুকু প্লাস, ঠিক আছে? তো এবার আমি চিত্রে চলে যাই। দেখো, চিত্র দেখো, আমরা সচরাচর লম্ব অক্ষ নেই আর কি নেই, ভূমি অক্ষ নেই। যেহেতু আমাকে সঞ্চয়ের সূত্র মাইনাস এ প্লাস বিওয়াই চলে এসেছে, তাহলে আমাকে কি করতে হবে, নিচে মাইনাস অংশটুকু আমাকে নিতে হবে, কারণ এই রেখাটাকে আমার সঞ্চয় রেখা অঙ্কন করতে হবে। মূল বিন্দু কিন্তু এখানেই, মূল বিন্দু আমার এটাই, ঠিক আছে? মূল বিন্দু আমার এটাই হয় নাও, এখানে সঞ্চয় আর বিনিয়োগ। যেহেতু সঞ্চয় বিনিয়োগের সমতার সাপেক্ষে আমরা চিত্র অঙ্কন করব, সেহেতু সঞ্চয় বিনিয়োগ লম্ব অক্ষে আমাদেরকে নিতে হবে। এবার দেখো, আমার বিনিয়োগ রেখা হচ্ছে এরকম, এটা আমার বিনিয়োগ রেখা ভূমি অক্ষের সমান্তরাল। ভূমি অক্ষের সমান্তরাল কেন? ভূমি অক্ষের সমান্তরাল এই কারণে, কারণ বিনিয়োগের মান আমরা স্থির নিয়েছিলাম, ঠিক আছে? বিনিয়োগের 3টি সংখ্যায় আমার 100 ছিল, 100 ছিল। শখে তোমরা খেয়াল রাখবে, বিনিয়োগের মান হচ্ছে আমার স্থির, ঠিক আছে? বিনিয়োগের মান স্থির থাকার কারণে বিনিয়োগ রেখাটা আমার হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, মানে স্থির মান, একই মান, ঠিক আছে? তো সঞ্চয় রেখাটা আমার কি মাইনাস থেকে নিতে হবে, কারণ কি মাইনাস এ আছে, এখানে আমার এইটুকু হচ্ছে আমার মাইনাস আর এইটুকু হচ্ছে আমার প্লাস, ঠিক আছে? তো সঞ্চয় রেখাটা আমার এইরকম, এস ইকাল টু মাইনাস এ প্লাস বিওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে আমার সঞ্চয় রেখা আর এটা আমার বিনিয়োগ রেখা। এবার দেখো, সঞ্চয় ও বিনিয়োগ কোথায় স্পর্শ করেছে, এখানে। এটা হচ্ছে আমার, ঠিক আছে? এখানে দাও ওয়াই এফ দিয়ে দাও, এখানে একটা মান নাও, এখানে একটা মান নাও, এখানে দাও y1, এখানে দাও y2, এখানে দাও ই বিন্দু, এখানে দাও টি বিন্দু, এখানে দাও কিউ বিন্দু, ঠিক আছে? চিত্রটা কিন্তু ইজি, যদি বুঝতে পারো অনেক সহজ, ঠিক আছে? তার মানে আমার লম্ব অক্ষ ভূমি অক্ষ, যেহেতু আমার সঞ্চয় এস ইকাল টু মাইনাস এ প্লাস বিওয়াই, এই কারণে আমরা নিচের অংশটুকু নিয়েছি। নিচের অংশটুকু হচ্ছে আমাদের মাইনাস আর উপর অংশটুকু হচ্ছে আমাদের প্লাস, ঠিক আছে? নিচের অংশটুকু যখনই মূল বিন্দু থেকে নিচের দিকে কোনো রেখা অঙ্কন করার জন্য টানতে হয়, সেটুকু পুরোটাই মাইনাস। যেহেতু আমার এ মাইনাস, সেখানে এই সঞ্চয় রেখাটা আমার মাইনাস থেকে তুলতে হবে, ঠিক আছে? সঞ্চয় রেখাটা আমার মাইনাস থেকে উঠাতে হবে, এটা হচ্ছে আমার সঞ্চয় রেখা। এখানে সঞ্চয় বিনিয়োগ দুজনকে স্পর্শ করেছিল, সে কারণে এটা ভারসাম্য, আর কম বেশি তো নিতেই হবে, যেহেতু আমরা ছকে নিয়েছিলাম কম বেশি, ঠিক আছে? এবার দেখো, হ্যাঁ, ওয়াই এফ যখন আয়, হ্যাঁ, তখন কি সঞ্চয় বিনিয়োগ সমান। এই সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে এই বিন্দুতে আমার কি হচ্ছে, ভারসাম্য নির্ধারিত হয়েছে। এই বিন্দুতে হচ্ছে আমার ভারসাম্য, ঠিক আছে? এই বিন্দুতে হচ্ছে আমার ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়েছে, ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত, ঠিক আছে? দেখো, আমার প্রশ্ন কি, সঞ্চয় বিনিয়োগের সমতার সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। আমার ই বিন্দুতে যতটুকু সঞ্চয় ততটুকুই আমার লেখবা, এইভাবে লেখবা সুন্দর করে, ই বিন্দুতে এস ইকাল টু আই, মানে সঞ্চয় বিনিয়োগ সমান। এই সঞ্চয় বিনিয়োগের সমান থাকার ফলে আমার ই বিন্দুতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হয়েছে। এবার দেখো, ওয়াই1 বিন্দুতে ওয়াই1 জাতীয় আয় আসো, ওয়াই1 জাতীয় আয় কি সঞ্চয় বেশি না বিনিয়োগ বেশি? দেখো, এখানে কিন্তু আমার এতটুকু সঞ্চয় আর এতটুকু হচ্ছে আমার বিনিয়োগ, তার মানে ওয়াই1 বিন্দুতে আমার বিনিয়োগ বেশি, সঞ্চয় কম। দেখো, এটা হচ্ছে আমার সঞ্চয় রেখা, এটা হচ্ছে আমার বিনিয়োগ রেখা, তার মানে বিনিয়োগের পরিমাণ বেশি, এতটুকু বিনিয়োগ, সঞ্চয় হচ্ছে এতটুকু কম।
তার মানে আমার এখানে Y1 আয়ে বা Y1 আই স্তরে আমার হচ্ছে কি সঞ্চয় কম বিনিয়োগ বেশি, যে বেশি তার দিকে ইজ গ্রেটার দেন চিহ্ন থাকে, ঠিক আছে। আর ওয়াইএফ যখন আই স্তর থাকে এখানে আমার কি সঞ্চয় যতটুকু বিনিয়োগ ততটুকু, তার মানে এটি হচ্ছে আমার ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হয়ে গেছে। এবার দেখো Y2 আয়ে আমার কি বেশি সঞ্চয়ের পরিমাণ বেশি, কারণ সঞ্চয় আমার এতটুকু আর বিনিয়োগ হচ্ছে আমার এতটুকু, কারণ এটা আমার বিনিয়োগ রেখা, এটা হচ্ছে আমার বিনিয়োগ রেখা, এটা হচ্ছে আমার সঞ্চয় রেখা। তার মানে Y2 আই স্তরে আমার সঞ্চয় বেশি বাট বিনিয়োগ কম, ঠিক আছে। একমাত্র আমার ই বিন্দুতেই ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হবে, যে সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা অবশ্যই সম্ভব, যা চিত্রে দেখানো হলো। চিত্রে ভূমি অক্ষে আয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ যেটাই লেখো না কোনো সমস্যা নেই, আর লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ নেওয়া হয়েছে। হ্যাঁ, এস ইকাল টু মাইনাস এ প্লাস বিওয়াই হচ্ছে সঞ্চয় রেখা, আর আই হচ্ছে বিনিয়োগ রেখা, যা তোমার ভূমি অক্ষের সমান্তরাল। ভূমি অক্ষের সমান্তরাল এই কারণেই কারণ আমরা বিনিয়োগের মান স্থির নিয়েছি, ঠিক আছে, একটা নির্দিষ্ট মান ধরেছি বিনিয়োগের মান। আর হচ্ছে সঞ্চয় রেখাটা মাইনাস থেকে উঠে হ্যাঁ ঊর্ধ্বগামী হবে, সঞ্চয় রেখাটা মাইনাস থেকে সে উঠে যাবে বা সে ঊর্ধ্বগামী হবে। এই কারণেই কারণ আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আয় কমলে সঞ্চয় কমে। আয়ের কিছু অংশ বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে আমরা ভবিষ্যতের সঞ্চয় হিসাবে রেখে দেই, ঠিক আছে। তারপরে বলবা যে Y1 আই স্তরে, হ্যাঁ Y1 আই স্তরে আমার চিত্রে দেখা যাচ্ছে যে বিনিয়োগের পরিমাণ বেশি সঞ্চয়ের পরিমাণ কম, কারণ বিনিয়োগ হচ্ছে এতটুকু আর সঞ্চয় হচ্ছে এতটুকু। হ্যাঁ, তারপরে তোমাদের ভারসাম্যটা পরে দিবে। তারপরে লিখবা Y2 আই স্তরে সঞ্চয়ের পরিমাণ বেশি, কারণ সঞ্চয় হচ্ছে আমার বিশাল আকার এতটুকু আর বিনিয়োগ হচ্ছে আমার এতটুকু। যেহেতু আমার Y2 আই স্তরে সঞ্চয়ের পরিমাণ বেশি বিনিয়োগের পরিমাণ কম, সেহেতু এই বিন্দুতে আমার ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হবে না, ঠিক আছে। যখনই কম বেশি থাকবে সেই যখন কোনো তোমার রেখাতে কিংবা বলো আই স্তরে বলো কম বেশি থাকবে, সেখানে কিন্তু ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হয় না, ঠিক আছে। যখনই দুজনকে স্পর্শ করবে সমান থাকবে সেখানেই আমার ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হবে। এবার দেখো এই ওয়াইএফ আই স্তরে সঞ্চয় যতটুকু বিনিয়োগ ততটুকু, তার মানে এই রেখাতে এই আই স্তরেই ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা সম্ভব। তখন তোমরা লিখবা যে চিত্রে ওয়াইএফ আই স্তরে যতটুকু সঞ্চয় ততটুকুই বিনিয়োগ, সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে এই ই বিন্দুতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা সম্ভব হয়েছে, যা উদ্দীপকের আলোকে চিত্রে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। এভাবে সুন্দর করে তোমরা লিখবা। তোমাদের যদি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চিত্র ভুল হলেই একেবারেই ভুল, চিত্র যদি এদিক সেদিক হয় ব্যাখ্যাও লিখতে পারবে না। তো চিত্রটাকে বোঝানোর জন্য কিন্তু আমি অনেক ওয়ে দিয়েছি, সঞ্চয়ের দুইটা সূত্র তুলে ধরে প্রথম সূত্র তুলে ধরে ব্যাখ্যা করবা এস ইকাল টু ওয়াই মাইনাস সি, হ্যাঁ আই ইকাল টু ওয়াই মাইনাস সি। আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে সঞ্চয় আসবে, আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে বিনিয়োগ আসবে, ঠিক আছে। প্রকৃত সঞ্চয় এবং প্রকৃত বিনিয়োগের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় নির্ধারণ করা সম্ভব, কিন্তু যদি সমাজে পরিকল্পিত বিনিয়োগ আর পরিকল্পিত সঞ্চয় থাকে তাহলে কিন্তু ভারসাম্য জাতীয় নির্ধারণ করা যায় না। কারণ সমাজে এক শ্রেণীর লোক আছে যাদের সঞ্চয় রাখার প্রবণতা একরকম, বিনিয়োগ রাখার প্রবণতা আরেক রকম। আবার এভাবে লিখতে পারো যে সমাজে যদি পরিকল্পিত সঞ্চয় এবং পরিকল্পিত বিনিয়োগ থাকে তাহলে সেই সঞ্চয় নির্ভর করে আয়ের উপর আর বিনিয়োগ নির্ভর করবে সুদের হারের উপর। সেই কারণে সমাজে যদি পরিকল্পিত সঞ্চয় পরিকল্পিত বিনিয়োগ থাকে তাহলে একসাথে সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় নির্ধারণ করা যাবে না। একমাত্র প্রকৃত সঞ্চয় এবং প্রকৃত বিনিয়োগের সমতা সাপেক্ষেই ভারসাম্য জাতীয় নির্ধারণ করা সম্ভব। এবার সুন্দর করে গুছিয়ে লিখবা, লেখার পরে ছকটা দিবা, ছকে শুধু সামান্য একটু ব্যাখ্যা দিলেই হবে যে
আয় আয় এতটুকু আয় থাকার ফলে এতটুকু সঞ্চয়, এতটুকু বিনিয়োগ। এখন সঞ্চয় বেশি না বিনিয়োগ বেশি শুধু দেখিয়ে দিবা। যখনই দুজন দুজন সমান হবে এই বিন্দুতেই ভারসাম্য জাতীয় নির্ধারণ করা সম্ভব, যা চিত্রে ব্যাখ্যা করে দেখানো হলো। তখন তোমরা চিত্র রাখবে, চিত্রে ব্যাখ্যাতে আমি বলে দিলাম ভূমিঅক্ষীয় লম্বক এরকম সুন্দর করে গুছিয়ে ব্যাখ্যা দিয়ে জিনিসটাকে ফিনিশিং করে দেবা। তোমাদের কিন্তু আমি বারবার বলি, যখন কোনো উদ্দীপকের আকারে কোনো কোশ্চেনের আনসার দাও তখন কিন্তু উদ্দীপকের আকারে শেষ করার চেষ্টা করবে, যে উদ্দীপকের আলোকে যে ভারসাম্য সঞ্চয় বিনিয়োগের সমতার সাপেক্ষে যে ভারসাম্য জাতীয় নির্ধারণ করা কথা বলা হয়েছিল, আমরা উদ্দীপকের আলোকেই সঞ্চয় বিনিয়োগের সমতার সাপেক্ষে ভারসাম্য জাতীয় নির্ধারণ করে দেখিয়ে মানে চিত্রের আলোকে ব্যাখ্যা করে দেখানো হয়েছে কিংবা হয়েছে, উপরে দেখানো হয়েছে। এবার সুন্দর করে গুছিয়ে তোমরা লিখবা, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াগুলো শেষ করে ফেলবে। আমি জানি এখন তোমরা খুবই মানে সচেতন হয়ে গেছো, যেহেতু সামনে তোমরাই পরীক্ষার্থী এখন। তো এই বিষয়ে কিছু বলার নেই। তো যারা পড়ালেখা করছো না এখনও, হ্যাঁ, তো তাদের প্রতি আমার রিকোয়েস্ট, হ্যাঁ, তোমরা পড়াগুলো জমিয়ে রাখবা না, শেষ করে ফেলবা, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।